এই ঘটনাটা শুরু হয়েছিল ২০১২ সালের শেষ দিকে। আমার নাম রায়হান। তখন আমি একটি প্রাইভেট টিভি চ্যানেলের ডকুমেন্টারি ইউনিটে কাজ করতাম। আমরা সাধারণত গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গল্প, লোককথা আর ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে কাজ করতাম। একদিন অফিসে একটা চিঠি আসে। চিঠিটা এসেছিল কুড়িগ্রামের এক প্রত্যন্ত গ্রাম থেকে। গ্রামের নাম চর কবরখানা। চিঠিতে লেখা ছিল, আমাদের গ্রামে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বেরোয় না। এখানে কালো জাদু হয়। গোরস্থানে যারা কবর খোঁড়ে তারা আর মানুষ থাকে না। আমরা প্রথমে ভেবেছিলাম এগুলো গ্রাম্য কুসংস্কার, কিন্তু পরের লাইনে লেখা ছিল, গত ৩ মাসে ৪ জন মানুষ নিখোঁজ। ৩ জনের লাশ পাওয়া গেছে গোরস্থানে। মুখে জিহ্বা নেই, চোখ নেই। এই লাইনটাই আমাদের বাধ্য করল সেখানে যেতে। চর কবরখানায় প্রথম রাত। গ্রামটায় ঢুকতেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল বাতাসটাও যেন ভারী। গ্রামের মাঝখানে একটা বিশাল গোরস্থান। লোকজন দিনের বেলা স্বাভাবিক, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই সব দরজা বন্ধ, সব আলো নিভে যায়, কেউ কথা বলে না। আমরা উঠেছিলাম স্থানীয় এক স্কুল শিক্ষক আনোয়ার স্যারের বাড়িতে। রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আসলে কি হচ্ছে এই গ্রামে? তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আপনারা কি জানেন এই গোরস্থানের নিচে কি আছে? আমি বললাম, কবর? তিনি ধীরে মাথা নাড়লেন। না, ওখানে আছে কালো জাদুর আস্তানা। প্রায় ৫০ বছর আগে এক তান্ত্রিক এখানে মারা যায়। মারা যাওয়ার আগে সে বলে গিয়েছিল এই গ্রাম তার শক্তির উৎস হবে। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটে। গোরস্থান থেকে আসা পায়ের শব্দ। রাত প্রায় ১:৩০। হঠাৎ আমরা সবাই শুনতে পেলাম ছাপ ছাপ ছাপ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে, কিন্তু সমস্যা একটাই, শব্দ আসছিল গোরস্থানের দিক থেকে। আমি আর ক্যামেরাম্যান রুবেল জানলা দিয়ে তাকালাম। চাঁদের আলোতে যা দেখলাম তা আজও আমার ঘুম কেড়ে নেয়। একটা মানুষের মতো অবয়ব, কিন্তু তার পা মাটিতে ছোঁয়াচ্ছে না। সে ধীরে ধীরে গ্রামের দিকে আসছে। আর ঠিক তখনই আনোয়ার স্যার ফিসফিস করে বললেন, ওরা আবার শুরু করেছে। পরদিন সকালে আমরা গ্রামের এক বৃদ্ধার সাথে কথা বললাম। তার নাম ময়না বিবি। গ্রামের সবাই তাকে ভয় পায়, কারণ শোনা যায় সে একসময় কালো জাদু জানত। আমি ক্যামেরা বন্ধ রেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যি কালো জাদু জানতেন? তিনি মুচকি হাসলেন। জানতাম না, আমি ছিলাম তাদের একজন। আমরা সবাই চমকে উঠলাম। তিনি বললেন, এই গ্রামে প্রতি ৫ বছরে একবার রক্তের উৎসব হয়। গোরস্থানে মধ্যরাতে ৩ জন মানুষকে বলি দেওয়া হয়। তারপর কবর খুঁড়ে তান্ত্রিকের কঙ্কালের সামনে কালো জাদুর মন্ত্র পড়া হয়। আমি জিজ্ঞেস করলাম, কেন এসব? তিনি বললেন, যাতে গ্রামটা বাঁচে, নইলে এই গ্রাম ডুবে যাবে নদীতে, কিংবা সবাই এক এক করে পাগল হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এইবার বলি দেওয়ার সময় হয়ে গেছে। নিখোঁজ ক্যামেরাম্যান। সেদিন রাতেই রুবেল নিখোঁজ হয়ে যায়। আমরা শেষবার তাকে দেখেছিলাম গোরস্থানের পাশের রাস্তায়। সে বলেছিল, আমি একটু শট নিতে যাচ্ছি। সে আর ফেরেনি। পরদিন সকালে গ্রামবাসীরা আমাদের নিয়ে গেল গোরস্থানে। একটা নতুন কবর। মাটিটা এখনো ভেজা। আমি হঠাৎ দেখলাম মাটির উপর পড়ে আছে রুবেলের ক্যামেরার মেমারি কার্ড। ভিডিওটা চালু করতেই দেখা গেল রুবেল কাঁপা গলায় বলছে, ওরা আমাকে বলি দিতে নিয়ে যাচ্ছে। ওরা মানুষ না, ওরা কবর থেকে ওঠা জিনিস। ভিডিও হঠাৎ বন্ধ, তারপর শুধু চিৎকার। আমরা সিদ্ধান্ত নিলাম এই রহস্যের শেষ করতেই হবে। সেদিন রাত ২টোয় আমি, আনোয়ার স্যার আর ২ জন সাহসী যুবক গোপনে গোরস্থানে গেলাম। আমরা একটা পুরনো কবর খুঁড়তেই নিচে পাওয়া গেল একটা লুকোনো ঘর। ভেতরে শুকনো খুলি, রক্তমাখা পুঁথি আর মাঝখানে বসানো একটা মানুষের কঙ্কাল, যার চোখের জায়গায় ছিল কালো পাথর। হঠাৎ চারদিক থেকে মন্ত্র পড়ার শব্দ উঠল, যা মাটি থেকে এসেছে সে আবার মাটিতেই ফিরবে। গ্রামের লোকজন আমাদের ঘিরে ফেলল। তাদের চোখ স্বাভাবিক ছিল না। ঠিক তখনই আনোয়ার স্যার চিৎকার করে বললেন, আজ আর কোনো বলি হবে না। আগুন ধরিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে বাতাস ঝড়ের মতো বইতে লাগল।
গোরস্থানের সব কবর কাঁপতে শুরু করল। এক বিকট শব্দে মাটির নিচের ঘর ধসে পড়ল। শেষ দৃশ্য। পরদিন সকালে আমরা গ্রাম ছেড়ে চলে এলাম। গ্রামের মানুষরা বলল, সেই রাতের পর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু 3 মাস পর আমাদের অফিসে আবার একটা চিঠি আসে। চিঠিতে লেখা, চর কবরখানা আবার ডাকছে। গোরস্থানে নতুন কবর হয়েছে, আর সেই কবরের উপর লেখা রায়হান। চিঠিটা হাতে নেওয়ার মুহূর্তে আমার হাত কাঁপছিল। খামের ভেতরের কাগজটি যেন কোনো মৃতদেহের রক্ত দিয়ে লেখা, লাল রং ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ আটকে গেল চিঠির মাঝের লাইনে, তুমি আগুন জ্বালিয়েছিলে, এখন তোমাকেই আগুন হতে হবে, রায়হান। আমার নাম লাল কালি দিয়ে লেখা। সেই নামটি যেন আমার ওপর অমোঘ অভিশাপ হিসেবে ঝুলে আছে। বুকটা ব্যথায় ভেঙে যাচ্ছে, ঘাম চোখে লাগে, আর অন্তর থেকে এক অজানা ভয় ক্রমশ ছড়িয়ে পড়ছে। আমি সিদ্ধান্ত নিলাম এইবার আর কারো সঙ্গে নয়, একাই যেতে হবে। কারণ বুঝেছিলাম এটা শুধু একটি গ্রাম নয়, এটা এখন আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। 4 বছর পর আমি আবার চর কবরখানা গ্রামে প্রবেশ করলাম। কিন্তু গ্রামটি আগের মতো নয়। স্কুল ভবন ভাঙা, বাজার শহর পরিত্যক্ত, আর নদীর ধারে সারি সারি কবর এবং গোস্থান। এখন পুরো গ্রাম যেন এক বিশাল কবরের মাঠ। গ্রামে ঢুকতেই প্রথমে আমার চোখে পড়ল একজন যুবক। তার চোখ নেই, কেবল শূন্য কোটর। সে হঠাৎ আমার দিকে হাঁটতে শুরু করল। পদক্ষেপে মাটি না ছোঁয়া যেন কোনো অমৃত আত্মার মতো। তার হাসি এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ ছুড়ে দিল, যা কেবল আমার ভয়কে আরও বাড়িয়ে দিল। সে ফিসফিস করে বলল, আপনি রায়হান, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তার কণ্ঠ যেন মাটির নিচ থেকে উঠে আসা অমানবিক গলা। আমি ছুটে গেলাম আনোয়ার স্যারের বাড়িতে। দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই চোখে পড়ল ঘরের মাঝখানে একটি চেয়ার, চেয়ারের উপর বসানো এক কঙ্কাল, আর বুকে ঝুলছে একটি কাগজে লেখা, সে আগুন ধরিয়েছিল, এখন তোমার শরীরেই আমি ফিরব। সেই মুহূর্তে বুঝলাম এখানে আর কোনো মানুষের সঙ্গে আমরা নেই, সবাই মৃতের মতো অমানবিক। সেই রাতেই শুরু হলো নতুন রক্তের উৎসব। গ্রামের লোকেরা, যাদের আমি মানুষ ভেবেছিলাম, গোরস্থানের দিকে হাঁটছে। কেউ হাতে কুপির আলো, কেউ দড়ি, কেউ ছুরি, এবং মাঝখানে হাঁটছে আমি। আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মুখ বাঁধা, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। চারপাশের সবাই একসাথে মন্ত্র পড়ছে, যার নাম কবরের ওপর, তার শরীর আমাদের। আমাকে গোপন কবরের দিকে নামানো হলো, যেখানে আমরা আগুন জ্বালিয়েছিলাম। কিন্তু এখন সেখানে লোহার দরজা। দরজা খোলার সঙ্গে সঙ্গে গরম বাতাস বের হলো, পচা মাংসের গন্ধ আর ধূপের ধোঁয়া বাতাসে ভাসছে। নিচে নামার সঙ্গে সঙ্গে চোখে পড়ল একটি অন্ধকার ঘর, মাঝখানে দাঁড়ানো ছায়ামূর্তি। তার চোখ আগুনের মতো লাল, চেহারার কোনো মানবিকতা নেই। সে ফিসফিস করে বলল, এখন তোমার শরীরেই আমি ফিরব। আমি চিৎকার করতে চেয়েও পারছি না। চারপাশের গ্রামবাসীরা একসাথে মন্ত্র উচ্চারণ করছে, বাতাস কাঁপছে, মাটির কঙ্কাল নড়ছে। মনে হচ্ছিল ঘরের চারপাশে অন্ধকারের আড়ালে সারা কবর থেকে মৃত আত্মারা উঠে এসেছে। আমি চোখ বন্ধ করে মনের মধ্যে কেবল এক কথাই বললাম, আমি ভয় পাই না, তুমি আমাকে নিতে পারবে না। মুহূর্তের মধ্যে চারপাশের ছায়ামূর্তিটা চিৎকার করতে লাগলো, দরজা কেঁপে উঠল, বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। আমি সমস্ত শক্তি দিয়ে লোহার দরজার দিকে দৌড়াতে লাগি। পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে, নখগুলো ঢুকে যাচ্ছে মাংসে, বুকের ভেতর থেকে আর্তনাদ হচ্ছে। কিন্তু লাফিয়ে লাফিয়ে বের হওয়ার একমাত্র পথ হলো দরজা। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল আলো চারপাশ ছেয়ে যায়, চিৎকার থেমে যায়। আমি হাক্কাবাক্কা হয়ে দাঁড়াই। গোরস্থানার কবরগুলো আবার শান্ত। ছায়ামূর্তিটি আর নেই, কিন্তু চিরদিনের জন্য মনে হয়েছে কবরের মাটি, কালো জাদু এবং অন্ধকার সব সময় চোখ রাখছে। রাতের নীরবতা শ্বাসরুদ্ধকর। মনে হয় আমি হয়তো বেঁচে ফিরেছি, কিন্তু আমার নাম এখন চিরকাল গোরস্থানের তালিকায় লেখা আছে। রায়হান হিসাবে আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমার মনে এক চিরন্তন ছাপ ফেলে দিয়েছিল। চোখ বন্ধ করলেই সেই আগুনের লাল আলো, ছায়ামূর্তির আগুনে ঝলমল চোখ এবং কবরের মাটি থেকে উঠে আসা মৃত আত্মাদের ফিসফিসানি মনে হয়। কিন্তু আমি জানতাম গোরস্থানের অভিশাপ আমার পেছনে এসেছে। তাই 1 বছর পরে আমি আবার গ্রামে ফিরে যাই, এবার একাই, কারণ দলের কেউ সাহসী ছিল না। গ্রামটা তখন আরও ভয়ঙ্কর হয়ে গেছে। নদীর ধারে কবরগুলো যেন জীবিত হয়ে উঠেছে। প্রতিটি কবরের মাটিতে ছোট ছোট চিহ্ন। কেউ বলেছিল এগুলি হলো অদৃশ্য চিহ্ন, যা রাতের আধারে নীরব কণ্ঠে মানুষের নাম ডাকে। আমি যখন গ্রামে ঢুকলাম, বাতাস যেন স্থবির হয়ে গেছে।
চারপাশের পাখি চুপ, নদীর জলও স্তব্ধ। হঠাৎ একটি কুৎসিত হাসির শব্দ শুনলাম দূর থেকে। মন বলছিল এটা মানুষ নয়, তবে মানুষের মতোই শোনাচ্ছে। গ্রামের এক ভাঙা ঘরে ঢুকলাম। ভেতরে যা দেখলাম তা কল্পনার বাইরে। দেওয়ালগুলোতে অদ্ভুত রক্তের দাগ, মাটিতে শুকনো খুলি আর ধোঁয়ায় ভরা পুরনো পুঁথি। ঠিক তখনই এক শিশুর কণ্ঠ, রায়হান, এখানে আসো, আমরা অপেক্ষা করছি। আমি ধীরে ধীরে ঘরে এগোলাম, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ মাটির ফাটল থেকে হাত বের হলো, ধীরে ধীরে এগিয়ে আসছে। হাতের আঙুলগুলো আকাশের দিকে উঁচু, যেন আমাকে নিচে টেনে নিয়ে যেতে চাইছে। আমি ছুটতে শুরু করলাম, কিন্তু গ্রামের পথ যেন বদলাচ্ছে। প্রতিটি গলি, প্রতিটি বাঁক আগের রাতের মতোই পরিচিত, কিন্তু একই সাথে পুরোপুরি নতুন। গোরস্থান এখন যেন জীবিত, কবরগুলো কাঁপছে, কঙ্কালগুলো মাটির ভেতর থেকে ফিসফিস করছে। হঠাৎ আমার পেছনে এক আঙুল স্পর্শ করে। আমি ঘুরে দেখি এক যুবক, চোখের কোটর ফাঁকা, দাঁড়িয়ে আছে নিঃশব্দে। তার মুখে হাসি নেই, শুধু ফিসফিসানি। তুমি ফিরেছ, কিন্তু আমরা কখনো চলে যাই না। আমি আরও গভীরে গোরস্থানের দিকে ঢুকতে বাধ্য হলাম। এক অদ্ভুত ঘর, যা আগে কখনো দেখিনি। তার দরজা অদ্ভুতভাবে জ্বলছে, লাল আলো, অগ্নির মতো। ভেতরে ঢুকেই হঠাৎ বাতাস থেমে যায় এবং মাটি কেঁপে ওঠে। ঘরের মাঝখানে বসে আছে আগের ছায়ামূর্তি, আগুনে ঝলমল চোখ এবং তার চারপাশে কঙ্কাল। সে উঠে দাঁড়ালো, আর কণ্ঠে কেবল একটাই শব্দ, এখন তোমার পালা। আমি হঠাৎ বুঝলাম এটি আর শুধু বলি বা কল্পনার ঘটনা নয়, এটি সত্যিকারের আত্মার শিকার, যেখানে যাকে একবার অভিশাপ ধরেছে সে আর কখনো মুক্তি পায় না। আমি ছুটে দরজার দিকে এগোলাম। হঠাৎ চারপাশে বিশাল ধোঁয়া আর শ্যাডোজ, যা যেন জীবিত। কণ্ঠগুলো একসাথে গর্জন করছে, রায়হান, রায়হান। পায়ে ছোঁয়া লাগলো, দেখি মাটি ফেটে হাত বেরোচ্ছে। আমি দৌড়ালাম, হৃৎপিণ্ড চেপে গেছে। দরজার কাছে এসে হঠাৎ একটা ভয়ঙ্কর শ্বাস, একটা হাত আমার কাঁধে। আমি ঘুরে দেখি সেই ছায়ামূর্তি আমার সামনেই। সে হাত বাড়ালো, যেন আমাকে টেনে নিচে নামাবে। তবে ঠিক তখনই মনে হলো আমার ভয়ই হলো আমার অস্ত্র। আমি চোখ বন্ধ করলাম, নিজের ভয়কে জয় করার চেষ্টা করলাম। কণ্ঠে ফিসফিসানি, আমি ভয় পাই না, তুমি আমাকে নিতে পারবে না। মুহূর্তের মধ্যে বাতাস থেমে গেল। ছায়ামূর্তি হঠাৎ চিৎকার করতে করতে ভেঙে পড়ল। কবরগুলো কাঁপা বন্ধ, ধোঁয়া নেমে গেল, মাটির ফাটল বন্ধ। অন্ধকার ঘর শান্ত, মনে হলো কালো জাদুর শক্তি ক্ষয় হচ্ছে। আমি ধীরে ধীরে দরজা খুঁড়ে বাইরে বের হলাম। রাতের নীরবতা ভয়ঙ্কর, তবে শান্ত। গ্রামবাসীরা চুপচাপ, কেউই চোখ খুলল না। মনে হলো তারা অদৃশ্য, আর আমি জানতাম তাদের মধ্যে সেই তান্ত্রিকের আত্মা এখন আমার ভেতনের ভয়কে খুঁজছে না। গ্রাম থেকে বেরিয়ে আসার সময় মনে হলো এখানে বেঁচে থাকা মানে শুধু একটি ভগ্ন আত্মার সঙ্গে লুকোচুরি খেলা। আমি বেঁচে এলাম, তবে আমার নাম এখন চিরকাল গোরস্থানের তালিকায় লেখা, আর কালো জাদুর ছায়া আমাকে ছেড়ে যাবে না। রাতের নীরবতা যেন আমাকে প্রতিদিন ডাকছে, একদিন আবার আমাকে গ্রামে ফিরতে হবে। রায়হান হিসাবে আমি জানতাম আমি যতই বাঁচি, গোরস্থান আমাকে ছাড়বে না। পার্ট 5-এর রাতের ভয় যেন আমার মনের ভেতর চিরস্থায়ী হয়ে গেছে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবার শেষ করার চেষ্টা করব। আমি গ্রামে ফিরলাম, নিঃসঙ্গ, প্রস্তুত, আর ভয়কে নিজের অস্ত্র বানানোর চেষ্টায়। গ্রামটা এখন আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে। নদীর ধারে কবরগুলো যেন জীবিত, বাতাসে এক অদ্ভুত সিসা শব্দ, আর অন্ধকারে চোখ ফাঁকা ছায়ামূর্তিগুলো ঘুরছে। গ্রামে ঢুকতেই অনুভব করলাম এক অদৃশ্য শক্তি আমাকে ধরে রাখছে। প্রতিটি গলি, প্রতিটি ঘর যেন আমাকে ফাঁদে ফেলতে চাইছে। হঠাৎ একটি কুৎসিত ফিসফিসানি, রায়হান, তুমি ফিরে এসেছ মাটির ভেতর থেকে। আমি হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই প্রাচীন গোরস্থানের কাছে। গোরস্থান এখন পুরো গ্রাম জুড়ে বিস্তৃত। প্রতিটি কবর যেন এক অদ্ভুত প্রাণে ভরে উঠেছে। মাটির ফাটল, ধোঁয়া, বাতাস সবকিছু মিলিয়ে এক বিশাল ভয়ঙ্কর সঙ্গীত। আমার চোখে পড়ল সেই লোহার দরজা, যেখানে পার্ট 4-এ ছায়ামূর্তি বসেছিল। দরজা খোলার সাথে সাথে এক বিস্তৃত অন্ধকার ঘর, বাতাস গরম, পচা মাটির গন্ধ ভরে গেছে। ঘরের মাঝখানে বসে আছে সেই তান্ত্রিকের আত্মা, আগুনে লাল চোখ, কঙ্কাল দিয়ে তৈরি আস্তানা। সে উঠে দাঁড়ালো, আর কণ্ঠে কেবল একটাই শব্দ, এখন তোমার পালা। আমি তখন বুঝলাম এখান থেকে বাঁচার একমাত্র পথ হলো ভয়কে আত্মার বাইরে খোলা করে নিজের মনকে শক্ত করে ধরা। আমি চোখ বন্ধ করলাম, ভেতরের সমস্ত আতঙ্ককে স্বীকার করলাম। কণ্ঠে ফিসফিসানি, আমি ভয় পাই না, তুমি আমাকে নিতে পারবে না। মুহূর্তের মধ্যে বাতাস থেমে গেল। ছায়ামূর্তি হঠাৎ চিৎকার করতে করতে ভেঙে পড়ল। কবরগুলো কাঁপা বন্ধ, ধোঁয়া নেমে গেল, মাটির ফাটল বন্ধ। অন্ধকার ঘর শান্ত, মনে হলো কালো জাদুর শক্তি ক্ষয় হচ্ছে। আমি ধীরে ধীরে দরজা খুঁড়ে বাইরে বের হলাম।
রাতের নীরবতা ভয়ঙ্কর তবে শান্ত। গ্রামবাসীরা চুপচাপ, কেউই চোখ খুলল না, মনে হলো তারা অদৃশ্য। আর আমি জানতাম তাদের মধ্যে সেই তান্ত্রিকের আত্মা এখন আমার ভেতরের ভয়কে খুঁজছে না। গ্রাম থেকে বেরিয়ে আসার সময় মনে হলো এখানে বেঁচে থাকা মানে শুধু একটি ভগ্ন আত্মার সঙ্গে লুকোচুরি খেলা। আমি বেঁচে এলাম, তবে আমার নাম এখন চিরকাল গোরস্থানের তালিকায় লেখা, আর কালো জাদুর ছায়া আমাকে ছেড়ে যাবে না। রাতের নীরবতা যেন আমাকে প্রতিদিন ডাকছে, একদিন আবার আমাকে গ্রামে ফিরতে হবে।